প্রিয় এসএসসি, এইচএসসি দাখিল আলিম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইংরেজির একটা গভীর বিশ্লেষণমূলক গ্রামার ক্লাসের আয়োজন করেছিলাম এবং সেই ক্লাসের ধারাবাহিকতা চলছে। আজকে আমরা যেটা শেখা শুরু করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমি জানি ইংরেজি গ্রামারের সবচেয়ে ভীতিকর ২-১ টা টপিকের নাম যদি বলতে বলা হয় যে কোন টপিকটা দেখে তুমি সবচেয়ে বেশি ভয় পাও? অনেকেই বলবে এই ট্রান্সফরমেশন নামের টপিকটার কথা। বিশেষত এই অংশের মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটার যে ট্রান্সফরমেশনটা আছে সেই অংশটার কথা। কিন্তু ট্রান্সফরমেশন ইংরেজির বেসিক যে গ্রামার পার্ট, সেই বেসিক গ্রামার পার্টের একটা অংশ। ফলে ট্রান্সফরমেশন এমনভাবে শেখা দরকার যাতে এই ধরনের রূপান্তরগুলো এটা হতে পারে আমাদের পরীক্ষার প্রশ্ন অথবা হতে পারে কোনো একটা রিটেন পার্টে ব্যবহার করার জন্য আমি যেভাবেই বলি না কেন সেখানে যেন এই বেসিক অংশটা একেবারে নির্ভুলভাবে ব্যবহার করতে পারি। কিন্তু দুঃখের বিষয় এই টপিকটি যেভাবে শেখা প্রয়োজন ঠিক সেইভাবে শেখা হয় না। ফলে সারা জীবন একটা স্টুডেন্টের একটা ভীতির কারণ হয়ে থাকে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমি কথা দিচ্ছি এই টপিকটা যখন আমরা সম্পূর্ণরূপে শেষ করব, ট্রান্সফরমেশন নিয়ে কারোর কোনো সমস্যা থাকবে না। তার কারণ আমাদের স্লোগান কিন্তু একটাই, যেভাবে ইংরেজি কেউ কখনো শেখায় নাই, আমরা ঠিক সেভাবেই শিখাতে চাই। এমনভাবে শিখাবো যাতে স্টুডেন্ট ইংরেজি পাঠে আর কোনো সমস্যা না থাকে। আমাদের এবারকার আলোচ্য বিষয় সেই কারণেই ট্রান্সফরমেশন। সুতরাং ট্রান্সফরমেশন নিয়ে আলোচনায় চলে যাওয়া যাক। আমরা চলে যাচ্ছি ট্রান্সফরমেশনের একেবারে ১ম কথায়। তো ট্রান্সফরমেশন শব্দের বাংলা যদি বলা হয় এটা হলো রূপান্তর। এটা আমরা জানি। ট্রান্সফরমেশন মানে হলো রূপান্তর। তাহলে এই ট্রান্সফরমেশন রূপান্তর এখানে যাওয়ার আগে আমাদের আসলে কোন বেসিক ধারণাটা থাকা দরকার? সো ১ম যে বিষয়টা সেটা হচ্ছে হলো কনভার্সন নামের একটা জিনিস আছে যেটাকে আমরা বলি রূপান্তর। কনভার্সন শব্দের বাংলাও হলো রূপান্তর। তবে যদি আমরা কনভার্সন করি তাহলে অর্থটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ কনভার্সন করা মানে বাক্যের গঠনটাকে আমি চেঞ্জ করে ফেললাম। বাক্যটা হা বোধক ছিল, গঠনটা এখন না বোধক হয়ে গেল। বাক্যের ভিতরে জিনিসপত্রগুলো না বোধকের মতন চেঞ্জ হয়ে গেল। কিন্তু এটার ফলে তো অর্থটাও চেঞ্জ হয়ে যাবে। এই যখন অর্থটাও চেঞ্জ হয়, বাক্যের গঠনও চেঞ্জ হয়, তখন তার নাম হলো কনভার্সন। আমাদের ট্রান্সফরমেশন শেখার অনেক আগে সম্ভবত যখন আমরা 4, 5, 6, 7 এ পড়ি, ওই সময়ই কিন্তু এই ধরনের কাজটা করা হয়। এইটাকে আমরা বলি কনভার্সন। এটাও একটা রূপান্তর। বাট এটা আমাদের লাগবে ট্রান্সফরমেশন করার সময়। বাট আমাদের আরো কিছু কাজ করলে পরে ট্রান্সফরমেশন হবে। ফর এক্সাম্পল আমি যদি একটা বলি, হি ইজ অনেস্ট, আমরা এখন হি ইজ অনেস্ট কে নেগেটিভ করব। তাহলে কি করব? হি ইজ নট অনেস্ট, নেগেটিভ হয়ে গেল। এইটা একটা কনভার্সন। অর্থাৎ আমি জাস্ট হা বোধক বাক্যটাকে না বোধক করে ফেলেছি। হা বোধক বাক্যের গঠনটা আমি না বোধকে করেছি, ফলে অর্থটাও কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। এই যে কনভার্সন কাজটি করার জন্য আমাদের মূলত যে জিনিসটা লাগে সেটা হলো অক্সিলারি ভার্ব। এই যে এখানে একটা অক্সিলারি ভার্ব কিন্তু ছিল, সেটা হচ্ছে ইজ। এই ইজ যখন নেগেটিভে গেল, ইজের সাথেই কিন্তু এইখানটায় নটটা যোগ হয়ে নেগেটিভটা তৈরি হলো। যদি বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকতো তাহলে আমরা ডু অথবা ডাজ অথবা ডিড ব্যবহার করে এই কাজটা করতাম। তো এই যে কনভার্সন টপিকটি যদি কেউ না জানেন বা না বুঝেন, ঠিক মতন না পারেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা এটা নিয়ে পৃথক একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। বাট আমি ধরে নিচ্ছি যেহেতু এটা 4, 5 বা 6 এর পড়া, এই সম্পর্কে সবারই একটা সম্যক ধারণা আছে। অর্থাৎ কনভার্সন মানে বাক্যের রূপান্তর। রূপান্তর মানে কি? বাক্যের গঠনের পরিবর্তন। আর যখন আমি কনভার্সন করব, গঠনের পরিবর্তন হওয়ার ফলে বাক্যের অর্থটা চেঞ্জ হয়ে যাবে। এটাই তো স্বাভাবিক। তাহলে প্রশ্ন হলো ট্রান্সফরমেশন কি? ট্রান্সফরমেশন হচ্ছে আমি এরকম গঠনের পরিবর্তন করব, সাথে অন্য কোনো চেঞ্জের মাধ্যমে, সাথে অন্য কোনো কিছু পরিবর্তন করার মাধ্যমে অর্থটা যেন পরিবর্তন না হয় সেইটা নিশ্চিত করব। তার মানে ট্রান্সফরমেশনও কিন্তু রূপান্তর। তবে সেই রূপান্তর করার ফলে অর্থটা পরিবর্তন না হয়। অর্থ পরিবর্তন না করে যখন আমি রূপান্তর করব, বাক্যের গঠনটাকে চেঞ্জ করব, তখন তার নাম হবে ট্রান্সফরমেশন। তাহলে ট্রান্সফরমেশন মানে বাক্যের গঠনগত পরিবর্তন, যেখানে অর্থটা থাকে অপরিবর্তিত। কেমন করে করব সেই কাজটা? আমি আগেই বলেছি, আমরা এভাবে গঠনটা চেঞ্জ করব, কিন্তু এর সাথে এক্সট্রা কিছু কাজ করে অর্থটা অপরিবর্তিত রাখবো। লক্ষ্য করি, যদি এরকম হতো যে হি ইজ অনেস্ট,
তাহলে এটাকে আমি হি ইজ নট, এই পর্যন্ত কিন্তু মিলে গেছে কনভার্সনের সাথে। আমি বলেছিলাম কনভার্সনের মতো করে আগে এর গঠনটা চেঞ্জ করতে হবে, তবে সাথে এক্সট্রা করে কিছু কাজ করে অর্থটাকে আনচেঞ্জড রাখতে হবে। এই যে আমি কি করলাম, অনেস্ট শব্দটাকে এখন আমি এখানে ডিসঅনেস্ট লিখে দিলাম। এইবার যদি ভাবি এই বাক্যটার গঠন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে গিয়েছে, কিন্তু অর্থটা কিন্তু অপরিবর্তিতই রয়েছে। যেমন হি ইজ অনেস্ট মানে সে হয় সৎ, হি ইজ নট ডিসঅনেস্ট মানে সে অসৎ নয়, তার মানে সে সৎ। সে অসৎ নয় মানেই সে হয় সৎ। অর্থাৎ এই বাক্যটির গঠন নেগেটিভ, কিন্তু অর্থটা ঠিক অ্যাফার্মেটিভের মতোই আছে। তাহলে ট্রান্সফরমেশনের সংজ্ঞা সম্পর্কে আমরা কি জানলাম? আমরা জানলাম ট্রান্সফরমেশন হচ্ছে সেন্টেন্সের গঠনগত পরিবর্তন। গঠনের মধ্যে চেঞ্জ হবে, কিন্তু অর্থটা যেন দুই ক্ষেত্রেই একই অর্থ থাকে, অর্থ যেন অপরিবর্তিত থাকে। সো দিস ইজ ট্রান্সফরমেশন। এখন প্রশ্ন হলো ট্রান্সফরমেশন করব কার সাথে কার, কাকে কিসে কনভার্ট করব, কাকে কিসে ট্রান্সফর্ম করব। এটা জানতে গেলে আমাকে সেন্টেন্সের প্রকারভেদের দিকে একটু নজর দিতে হবে। সেন্টেন্সের যে প্রথম যে প্রকারভেদটা, সেই প্রকারভেদটা হচ্ছে অর্থ অনুসারে প্রকারভেদ। মানে কোন সেন্টেন্স কি অর্থ দেয়, কোন সেন্টেন্সে কি ভাব প্রকাশ করে, সেইটার উপরে ভিত্তি করে সেন্টেন্সের একটা প্রকারভেদ আছে। এবং সেই প্রকারভেদটাই হচ্ছে এইটা, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। এই যে প্রকারভেদ ৫ প্রকার, এটা কিন্তু অর্থের উপরে ভিত্তি করে। যেমন অ্যাসার্টিভ নামের সেন্টেন্সটাকে আমরা বলি বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা বলি হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভকে বলি হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ প্রকাশক বাক্য। অপটেটিভ মানে আশা, আকাঙ্ক্ষা প্রকাশক বা প্রার্থনা প্রকাশক বাক্য। এক্সক্লামেটরি মানে হচ্ছে বিস্ময় প্রকাশক বাক্য। অর্থাৎ এগুলো সব এক একটা বাক্য এক এক ধরনের অর্থ প্রকাশ করে, কিন্তু এই প্রত্যেকটা বাক্যের নিজস্ব গঠন কিন্তু আছে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যেভাবে গঠিত হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স সেইভাবে গঠিত হয় না, ইম্পারেটিভ সেইভাবে গঠিত হয় না, অপটেটিভ অন্যভাবে গঠিত হয়। তার মানে তাদের গঠন কিন্তু ভিন্ন। এগুলো কিন্তু আবার ভিন্ন একটা আলোচনা, যে সেন্টেন্সের বিভিন্ন প্রকারের সেই গঠন প্রণালীগুলো শেখা। এটা আরো বেসিক একটা আলোচনা। আমার মনে হয় এই সম্পর্কে আমরা হয়তোবা 6 এ বা 7 এ পড়েছি। যদি এই সম্পর্কে কারোর গ্যাপ থেকে থাকে, জ্ঞানের ঘাটতি থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। আমি অবশ্যই সেন্টেন্সের বিভিন্ন প্রকারের গঠন নিয়ে আলোচনা করব, যে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয়, ইন্টারোগেটিভ কিভাবে গঠিত হয়, ইম্পারেটিভ কিভাবে গঠিত হয়, এগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হবে। বাট আপাতত আমাদের কথা হলো এই প্রত্যেকটা প্রকারের একটা গঠন আছে। তার মধ্যে আবার অ্যাসার্টিভ এর মধ্যে আবার ২ রকমের গঠন আছে। একটাকে আমরা বলি হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ, একটাকে বলি না বোধক অথবা নেগেটিভ। এই হচ্ছে আমাদের অর্থ অনুসারে প্রকারভেদ। যদিও এই অ্যাফার্মেটিভ, নেগেটিভ এদের মধ্যেও আছে। ইন্টারোগেটিভও কিন্তু ২ রকমের হয়। একটা হ্যাঁ বোধক ইন্টারোগেটিভ, একটা না বোধক ইন্টারোগেটিভ। সো এই সবই কিন্তু হ্যাঁ বোধক না বোধক হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই যে প্রকারভেদটা শিখলাম অর্থ অনুসারে, এই প্রকারভেদের উপরে ভিত্তি করে ট্রান্সফরমেশন কোনগুলো আসতে পারে আমাদের পরীক্ষায়। সো প্রথমত যেটা হতে পারে অর্থ অনুসারে প্রকারভেদের ট্রান্সফরমেশন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। আমাদের প্রথমত এটা শিখতে হবে। হ্যাঁ বোধক থেকে না বোধক, না বোধক থেকে হ্যাঁ বোধক, এইটার ট্রান্সফরমেশন। তারপরে যেটা শিখতে হবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, এটা শিখতে হবে। তারপরে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ। সো অর্থ অনুসারে প্রকারভেদের উপরে এই ৩ ধরনের ট্রান্সফরমেশন আমাদেরকে শিখতে হবে। অন্য যেগুলো রয়ে গেল ইম্পারেটিভ, অপটেটিভ, ওইগুলো ট্রান্সফরমেশন আমাদের পরীক্ষায় খুব একটা আসে না। তার কারণ ওদের ক্ষেত্রে ট্রান্সফরমেশনের একটা বেসিক জায়গা বা মৌলিক জায়গা যেটা অর্থ পরিবর্তন হবে না, ওইটা মেইনটেইন করা সম্ভব হয় না। সেজন্য অন্যগুলো কিন্তু আমাদের ট্রান্সফরমেশনের মধ্যে প্রচলিত নয়। ফলে আমরা এই ৩ টা বিষয় শিখব। অ্যাফার্মেটিভ নেগেটিভ ট্রান্সফরমেশন এখান থেকে এখানে, এখান থেকে এখানে। আবার অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এখান থেকে এখানে, এখান থেকে এখানে এবং অ্যাসার্টিভ এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি অ্যাসার্টিভ। তাহলেই আমাদের অর্থ অনুসারে ট্রান্সফরমেশন সম্পূর্ণটাই শেখা হয়ে যাবে। এরপরে চলে আসি দ্বিতীয় ট্রান্সফরমেশন। দ্বিতীয় অংশটা কিসের? দ্বিতীয় অংশটা হচ্ছে গঠন অনুসারে প্রকারভেদ। অর্থাৎ সেন্টেন্সে আরেকটা প্রকারভেদ আছে। বিভিন্ন রকমের সেন্টেন্স হয়, তাদের গঠনটাই ভিন্ন। অর্থাৎ তার স্ট্রাকচার ভিন্নতার কারণেই প্রকারভেদ হয়েছে। আর একটু আগে যেটা দেখলাম অর্থের ভিন্নতার কারণে প্রকারভেদ হয়েছে, তবে সেখানে গঠনেরও ভিন্নতা আছে। আর এই প্রকারভেদ মূলত গঠনের কারণেই হয়েছে।
এরা ৩ রকমের। একটা হলো সিম্পল, একটা কমপ্লেক্স এবং কম্পাউন্ড। যে অংশটা সবার ভয়ের কারণ, যে অংশটা সবার ভীতির কারণ, আমি যখন এই অংশের ট্রান্সফরমেশন শিখাবো তখন কিন্তু এটা নিয়ে একটা বেসিক একটা ক্লাস থাকবে যে সিম্পল সেন্টেন্স বলতে আসলে আমরা কি বুঝি, কমপ্লেক্স বলতে আমরা কি বুঝি, কম্পাউন্ড বলতে কি বুঝি, এবং এদের ভিতরে কনভার্সনের মৌলিক যে যে পরিবর্তনগুলো হয় সে মৌলিক জায়গাটা কোনটা, এইগুলো শিখে নিয়ে তারপরে আমরা এই ট্রান্সফরমেশনের মধ্যে ঢুকবো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সো এখান থেকে এক ধরনের ট্রান্সফরমেশনই আসে, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল দিয়ে বলতে পারে কমপ্লেক্স করো, কমপ্লেক্স দিয়ে বলতে পারে সিম্পল করো, অথবা কমপ্লেক্স দিয়ে বলতে পারে কম্পাউন্ড করো, অথবা কম্পাউন্ড দিয়ে বলতে পারে কমপ্লেক্স করো, অথবা সিম্পল দিয়ে বলতে পারে কম্পাউন্ড করো, অথবা কম্পাউন্ড দিয়ে বলতে পারে সিম্পল করো। এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে কম্পাউন্ড দিয়ে যদি সিম্পল করতে বলে বা সিম্পল দিয়ে যদি কম্পাউন্ড করতে বলে, এটা থেকে এটা বা এটা থেকে এটা, আমরা কখনোই একটা লাফ মারবো না। অর্থাৎ সিম্পলকে ডাইরেক্ট কম্পাউন্ড করব না, কম্পাউন্ডকে ডাইরেক্ট সিম্পল করব না। আমরা মাঝখানের যে পথটা আছে, অর্থাৎ আমরা এগুলোকে আগে কমপ্লেক্স বানাবো এবং তারপরে আমরা হচ্ছে সিম্পল বানাবো, আমরা তারপরে কম্পাউন্ড বানাবো। অর্থাৎ সিম্পল থেকে কম্পাউন্ডে যাওয়ার সময় মনে মনে কমপ্লেক্স বানায়ে তারপরে কম্পাউন্ড করব, কম্পাউন্ডকে সিম্পল করার সময় মনে মনে কমপ্লেক্স বানিয়ে তারপরে সিম্পল করব। অবশ্যই লাফ মারবো না, কারণ লাফ মারতে গেলে মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়, আমরা ধরতেও পারি না মিস্টেকটা কোথায় হয়েছে। এই কারণে সো এটা ছিল আমাদের একটা ট্রান্সফরমেশন কিসের উপরে ভিত্তি করে, গঠন অনুসারে সেন্টেন্সের যে প্রকারভেদ এর উপরে ভিত্তি করে। এরপরে আমাদের সেন্টেন্সের প্রকারভেদ না, কিন্তু সেন্টেন্সের ভিতরে ভেরিয়েশন তৈরি হয় যার জন্য, সেটা হচ্ছে হলো তুলনা বা কম্প্যারিজন এর জন্য। মানে বাক্যটার ভিতরে কোন ধরনের তুলনা আছে, বাক্যের ভিতরে কোন ধরনের কম্প্যারিজন আছে, এর উপরে ভিত্তি করেও কিন্তু বাক্যটা ভিন্ন হয়, বাক্যের গঠন ভিন্ন হয়। যেমন আমরা যদি বলি এক ধরনের বাক্য তৈরি হয় পজিটিভ ডিগ্রি ব্যবহার করে, মানে বাক্যের মধ্যে যেই ডিগ্রিটা ব্যবহার করা হয়েছে অ্যাজেক্টিভের, ওই ডিগ্রিটা হলো পজিটিভ ডিগ্রি। এমন কিছু বাক্য আছে পজিটিভ ডিগ্রি ব্যবহার করে হয়, আবার এমন কিছু বাক্য আছে যেটা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করে হয়। তাহলে কম্পারেটিভ ডিগ্রি যখন বাক্যে ব্যবহার হয় সেখানে দেন বসে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির নিজস্ব একটা স্ট্রাকচার আছে, আবার পজিটিভ ডিগ্রির নিজস্ব একটা স্ট্রাকচার আছে, আবার সুপারলেটিভ ডিগ্রির পূর্বে ডি বসে, তারও একটা স্ট্রাকচার আছে। তার মানে এই ৩ রকমের ডিগ্রি যখন বাক্যে ব্যবহৃত হচ্ছে অ্যাজেক্টিভের ডিগ্রি, তখন সেই বাক্যগুলোর গঠন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা জানি ট্রান্সফরমেশন মানেই তো গঠনের চেঞ্জ, গঠনের পরিবর্তন। সো এই যে ৩ টার মধ্যেও কিন্তু গঠনের পরিবর্তন হয়, তাই এদের মধ্যে রূপান্তর বা ট্রান্সফরমেশন সম্ভব। এবং এই ট্রান্সফরমেশনটা আমরা হয়তোবা এভাবে শিখি যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পরীক্ষায় পজিটিভ দিয়ে বলতে পারে কম্পারেটিভ করো, বা কম্পারেটিভ দিয়ে বলতে পারে পজিটিভ করো, বা কম্পারেটিভ দিয়ে বলতে পারে সুপারলেটিভ করো, বা সুপারলেটিভ দিয়ে বলতে পারে কম্পারেটিভ করো, অথবা পজিটিভ দিয়ে বলতে পারে সুপারলেটিভ করো, বা সুপারলেটিভ দিয়ে বলতে পারে পজিটিভ করো। সো এই ক্ষেত্রেও সেম কাহিনী, পজিটিভ থেকে সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে পজিটিভ আসার সময় আমরা মনে মনে কম্পারেটিভ বানাবো, তারপরে হচ্ছে হলো সুপারলেটিভ বানাবো, অথবা মনে মনে আমরা হচ্ছে কম্পারেটিভ বানাবো এবং আমরা তারপরে হচ্ছে সুপারলেটিভ বানাবো। সো আমরা লাফঝাপ পারবো না, আমরা মাঝখানটা করেই যাব। সো সিরিয়াল মেনটেন করে করে যেন যাওয়া হয়, এটা বেসিক কথা। আমি যখন এটার নিয়মগুলো শিখাবো কিভাবে করি, সেই সম্পর্কে বেসিক গুলো ক্লিয়ার করব, তখন আরো সকলের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তার মানে ট্রান্সফরমেশন শিখতে হলে আমাকে অবশ্যই ডিগ্রির ট্রান্সফরমেশনটাও শিখতে হবে, যে ডিগ্রির ট্রান্সফরমেশন বলতে এই যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এর মধ্যে কি ধরনের ট্রান্সফরমেশন হয়। তার কারণ বিভিন্ন ডিগ্রি ব্যবহারের ফলে বাক্যের গঠনও কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যায়। এবার চলে আসি পরবর্তী আরো এক ধরনের ভিন্নতা দেখা যায় বাক্যের গঠনে। কিসের জন্য ভিন্নতা? সেটা হচ্ছে ভয়েসের জন্য ভিন্নতা। ভয়েস শব্দের অর্থ হলো বাচ্য, অর্থাৎ বিভিন্ন ভয়েসে বাক্যের গঠন কিন্তু বিভিন্ন রকমের হয়। অ্যাক্টিভ ভয়েসের বাক্যের যে গঠন স্ট্রাকচার, প্যাসিভ ভয়েসের বাক্যে কিন্তু সেই গঠন হয় না। সো অ্যাক্টিভ এবং প্যাসিভের এই যে ভিন্ন ভিন্ন গঠনের কারণে এদের মধ্যেও কিন্তু ট্রান্সফরমেশন পসিবল। সো আমরা জানি ভয়েস অনুসারে ৩ রকমের বাক্যে গঠন পাওয়া যায়। একটা অ্যাক্টিভ ভয়েসের গঠন, একটা প্যাসিভ ভয়েসের গঠন এবং একটা হচ্ছে কোয়াসি প্যাসিভের গঠন। তার মানে এদের ভিতরে পরিবর্তন হয় অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস, অথবা কোয়াসি প্যাসিভকে আমরা কিভাবে আবার অ্যাক্টিভ প্যাসিভ রূপান্তর করি সেই বিষয়গুলো। ফলে ভয়েসের উপরে ভিত্তি করে যে ট্রান্সফরমেশনটা সেটা হচ্ছে অনেকটা এই রকমের অ্যাক্টিভ প্যাসিভ, প্যাসিভ অ্যাক্টিভ। অ্যাক্টিভ দিয়ে দিবে, বলবে প্যাসিভ করো,
প্যাসিভ দিয়ে দিবে বলবে অ্যাক্টিভ করো। এটা হতে পারে। অথবা ভয়েস চেঞ্জ এর উপরে হতে পারে সেটা কোয়াসি প্যাসিভ এর ভয়েস চেঞ্জ। কেমন সেটা? কোয়াসি প্যাসিভ এর ক্ষেত্রে অ্যাক্টিভ প্যাসিভ রূপান্তরটা একটু ভিন্ন নিয়মে হয়। সেইভাবে হতে পারে। এই হচ্ছে আমাদের ৪ টি বিষয়, যেই ৪ টি বিষয় থেকে আমাদের ট্রান্সফরমেশন হয়। একটা অর্থ অনুসারে প্রকারভেদের উপর থেকে, একটা গঠন অনুসারে প্রকারভেদের উপর থেকে, একটা কম্প্যারিজন বা ডিগ্রি ব্যবহারের উপর থেকে এবং একটি হলো ভয়েস ব্যবহারের উপর থেকে। দিস ইস কমপ্লিট প্যাকেজ কিসের জন্য? ট্রান্সফরমেশন এর জন্য। এখন আমাদের এইচএসসি, এসএসসি, আলিম বা দাখিল যেটাই বলি না কেন, এই পরীক্ষাগুলোতে যে সিলেবাস দেওয়া হবে সেখানে যে ৪ টাই থাকবে বিষয়টা এরকমের না। কখনো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থাকবে, কখনো বা অ্যাফার্মেটিভ নেগেটিভ ওই অংশটা থাকবে। যেটাই থাক আমরা সিলেবাস অনুসারে সেটাকে ইউজ করব। বাট যেহেতু আমি শেখানোর সময় বলেই দিয়েছি, দিস ইজ একটা কমপ্লিট প্রকল্প যেখানে আমরা গ্রামারের একেবারে চুলচেরা বিশ্লেষণ করে পড়ব, যেভাবে কেউ কখনো শেখায়নি ঠিক সেইভাবে। সো আমাদের এখানে সবই আলোচনা থাকবে। যার যেটা প্রয়োজন সেই ক্লাসে দেখে নেবেন সূচিপত্র থেকে। এখন প্রশ্ন হচ্ছে এই যে ৪ রকমের জিনিস দেখলাম, এখান থেকে প্রশ্ন কি রকমের হয়? হ্যাঁ, আমরা জানি ট্রান্সফরমেশন কখনো ৫ টা আসে পরীক্ষায়, কখনো বা ১০ টা আসে। আমি আপাতত ৫ টা এখানে স্যাম্পল হিসেবে রাখতেছি। কোনো সময় ১০ টাও হতে পারে। এসএসসি, এইচএসসি, দাখিল বা আলিম এই সমস্ত পরীক্ষার যে মান বন্টন সেটার উপরে ভিত্তি করে কিন্তু কখনো ৫ টা কখনো ১০ টা আসে, এটা বিষয় না। বাট কিভাবে প্রশ্নটা বলা হয়? এভাবে একটা বাক্য দেওয়া থাকে, দিয়ে বাক্যের শেষে লেখা থাকে নেগেটিভ। এর মানে হচ্ছে এই বাক্যটা অ্যাফার্মেটিভ এ আছে, নেগেটিভ করো। অথবা এরকম একটা বাক্য দিয়ে বলা হয় প্যাসিভ। তার মানে এই বাক্যটা অ্যাক্টিভ এ আছে, প্যাসিভ করো। এই বাক্যটাকে বলা হয় কমপ্লেক্স। তার মানে সে হয় সিম্পল এ আছে, না হয় কম্পাউন্ড এ আছে, এটা কমপ্লেক্স করো। আমরা একটু দেখব যে এটা সিম্পল এ আছে নাকি কম্পাউন্ড এ আছে। কারণ করতে বলেছে কমপ্লেক্স, তার মানে এটা কমপ্লেক্স এ নাই। তাহলে আমরা জানি প্রকারভেদ হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। যেহেতু কমপ্লেক্স করতে বলেছে তাহলে এটা হতে পারে সিম্পল থেকে কমপ্লেক্স অথবা এটা হতে পারে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। আশা করি বেসিকটা বুঝতে পারতেছি। দেন অ্যাঙ্গার ইজ ওয়ান অফ দ্যা, এই যে বাক্যটা এখানে পজিটিভ করতে বলেছে। তার মানে এই বাক্যটা হয়তোবা কম্পারেটিভ এ আছে অথবা সুপারলেটিভ এ আছে। কারণ যেহেতু পজিটিভ করতে বলেছে তাহলে সে অবশ্যই পজিটিভ ডিগ্রিতে নাই। তাহলে আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করতে পারি অথবা সুপারলেটিভ থেকে পজিটিভ করতে পারি। তার মানে আমাকে দেখতে হবে এটা হলে কিসে আছে? এটা সুপারলেটিভ এ আছে। উই ওয়ার্ক হার্ড, এই যে বাক্যটা দিয়ে বলা হচ্ছে কমপ্লেক্স করো আবারও। তার মানে হচ্ছে এটা হয় কিসে আছে? কম্পাউন্ডে আছে অথবা এটা সিম্পলে আছে। তার মানে আল্টিমেটলি এইভাবে আমাদের প্রশ্নটা চাওয়া হয়। কখনো ৫ টা থাকে আমাদের পরীক্ষায়, কখনো ১০ টা থাকে। আবার যদি ভর্তি পরীক্ষায় যাওয়া হয়, এই একেকটা বাক্যইতে একেকটা এমসিকিউ হয়ে যায়। সো যেটাই হোক না কেন আমাদের আল্টিমেট টার্গেট হলো শেখা। ফলে আমরা সেটাই শিখতে চাই। আশা করি আমাদের কোয়েশ্চেনটা বোর্ড পরীক্ষাগুলোতে কেমন হয় বুঝতে পেরেছি। আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা জবে কেমন হয় সেটা তো আমাদের আলাদা পৃথক একটা কোর্স আছেই। সেখানে আমরা সেটা শিখে ফেলবো। আশা করি ট্রান্সফরমেশন সম্পর্কে বেসিক ধারণাটা আমাদের ক্লিয়ার হয়েছে। আমি এক কথায় যদি একটু ক্লিয়ার করি, ট্রান্সফরমেশন হচ্ছে গঠনগত পরিবর্তন অর্থ অপরিবর্তিত রেখে এবং সেই গঠনগত পরিবর্তন হয় ৪ প্রকারের। একটা হলো অর্থ অনুসারে প্রকারভেদের উপরে ভিত্তি করে, একটা হচ্ছে গঠন অনুসারে প্রকারভেদের উপরে ভিত্তি করে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, একটা হলো ডিগ্রির উপরে ভিত্তি করে বা কম্প্যারিজন এর উপরে ভিত্তি করে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এবং একটি হলো ভয়েসের উপরে ভিত্তি করে। এই ৪ রকমের সেন্টেন্সকে আমরা রূপান্তর করা শিখব ট্রান্সফরমেশনের এই আলোচ্য সূচিতে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, যেখানে আমরা প্রত্যেকটা রুল একটা করে শিখব। আমরা ৪ টা প্রকারের কথা বলেছি। ১ম টা হচ্ছে অর্থ অনুসারে প্রকার। সেখানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি শিখতে হবে। সো আমরা সেটা শিখব। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এর রুল শিখব। তারপরে ডিগ্রি ট্রান্সফরমেশন শিখব এবং তারপরে ভয়েস চেঞ্জ শিখব। এবং এই ৪ টা শেখার পরেই আমরা ঘোষণা করব আমাদের ট্রান্সফরমেশন পার্টটি কমপ্লিটলি আমরা কি করতে পেরেছি? সমাধা করতে পেরেছি। আশা করি এই জীবনে আর ট্রান্সফরমেশন নিয়ে সমস্যা হবে না। দেখা হচ্ছে ট্রান্সফরমেশন এর ঠিক পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।